এই যে এটা দেখে নিয়েন। আমি এপিসোডে বিষয়টা ব্যাখ্যা করছি, তো আরো কিছু বিস্তারিত করা যায় নাই, আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন। তারপরে নতুন আইডিয়া আসছে উচ্চকক্ষ। এই উচ্চকক্ষ মূলত ফেডারেল টাইপের দেশ, মানে অনেক প্রদেশ আছে, এরকম দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এর বাইরে যেগুলোতে আছে এই উচ্চকক্ষ, সেখানে অতি নিকটে নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন এবং দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন, সেটি তিনি কতটুকু সংস্কার করতে পারছেন এবং এখন পর্যন্ত কি কি সংস্কার করেছেন, এবং সংসদ নির্বাচন তিনি কি সত্যিই সুষ্ঠুভাবে করাতে পারবেন কিনা, এবং এদেশে কখনো কি মানুষ তার যে ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারবে কিনা। কৃষক চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। আমরা তার আলোচনাটি কি প্রশ্ন করে দেশ কোন দিকে যাইতেছে, আমি বলি দেশের হাত পাও আছে যে কোনো দিকে যাইবে, তাদের নিয়ে যাইতে হয়। দেশকে প্রফেসর ইউনূস একদিকে নিয়ে যেতে চাইতেছে, বিএনপি একদিকে নিয়ে যেতে চাইতেছে, জামাত একদিকে নিয়ে যেতে চাইতেছে, এনসিপি আর একদিকে নিয়ে যেতে চাইতেছে, কিন্তু দেশ আসলে কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তর আজকে খুঁজবো। প্রথমে দেখি দেশের একটা ছন্ন ছাড়া অবস্থা। এখন কেন এই ছন্ন ছাড়া অবস্থা? বাংলাদেশটা রাষ্ট্রটাকে তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেটার একটা পুনর্গঠন দরকার ছিল, সেটা আমরা করতে পারি নাই। তার মূল কারণ বিএনপি না, মূল কারণ প্রফেসর ইউনূস নিজে। উনি জানেনই না কেমনে কাজটা করতে হবে, কারে দিয়ে কাজটা করাইতে হবে। প্রথমে কমিশন করলেন গন্ডাখানিক, সংস্কার কমিশন। বেশিরভাগ সংস্কার কমিশন অশ্বডিম্ব প্রসব করছে। 2024 প্রফেসর ইউনূসের সরকার কইল বড় সড়ো পরিবর্তনের কথা ভাবতেছে, বড় সড়ো আর কি কমিশন গুলা। তো কারণ আমি না আমার অত সময় নাই, আমার ঘোড়ায় আসবো, এইটা সাহেব একটা ঘোড়াকে আশা দেয়। শুনেছেন কুজারও চিত হয়ে শোয়ার শখ হয়, দেখেছেন তো? নিজেরা হালা ভাল শুন, বুঝে না কিছু, না বুঝে রাষ্ট্র, না বুঝে রাজনীতি, রাষ্ট্রের টাকা ধ্বংস কইরা কমিশন বসাইলো, কিছু করিছে? কইছে রাষ্ট্র সংস্কারের 16 প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে, আরো 37 প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে। পরে আবার কয় আচ্ছা এটা কথা বলেন, আপনারা কিছু মনে করেন না, আপনার জীবনে বা সমাজে এই সংস্কারের কোনো ছাপ দেখতে পেয়েছেন? বলেন, বুকে হাত দিয়া বলেন পান নাই। তাইলে এ সংস্কার হইলে লাভ কি? আরো নাকি 246টা বাস্তবায়ন হবে। বাস্তবায়ন কিছুই টের পাবেন না। স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের 33 প্রস্তাব নাকি বাস্তবায়ন করবে, আমি গ্যারান্টি দিলাম কিছুই টের পাবেন না। কারণ ওই প্রস্তাবে যা লেখা হয়েছে সব। আমি স্বাস্থ্য সংস্কার নিয়ে 2টা ভিডিও বানিয়েছিলাম, বসছিলামও কমিটির সাথে, ওনারাই বসতে চেয়েছিলেন, আমি নিজে থেকে না। যাই হোক, তারপরে আমি ওনাদের বুঝাতে পারিনি কাজটা কেমন করে করতে হবে। বলেন তো আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা কি? 1 নম্বর সমস্যা চিকিৎসার উচ্চ মূল্য, 2 নম্বর আপনি টাকা দিয়েও কোয়ালিটি চিকিৎসা সেবা পান না। তার মানে আপনি সংস্কার করে এই 2টা জিনিস অ্যাচিভ করতে চাইবেন, তাই তো? এর বেশি কিছু না তো। চিকিৎসা খরচ কমানো আর চিকিৎসা সেবার কোয়ালিটি বাড়ানো। আমি এই সংস্কার কমিশন আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছিলাম যে এক রাতে ওষুধের দাম প্রায় 25% কমায় দেওয়া যায়, কিছু প্রয়োজনীয় ওষুধ ভ্যাট ফ্রি করে আর কিছু অপ্রয়োজনীয় ওষুধের ভ্যাট বাড়ায়, আর কিছু ওষুধের প্রাইস রেঞ্জ একটা লিমিটের মধ্যে নিয়ে আসে, মানে ভ্যাট ফ্রি বেনিফিট পাইতে হলে এই রেঞ্জে দাম রাখতে হবে, যেটা অবশ্যই যৌক্তিক হবে, কোম্পানিও লাভ করবে, মানুষজন সকালে উঠে দেখবে যে 25% কম দামে ওষুধ কিনতে পারতেছে, সরকারের রাজস্ব কমবে না। আমার কাছে তো র ডেটা নাই, কিন্তু আমি মেথডটা দেখাই দিছিলাম কেমনে করতে হবে। 1 বছর পার হয়ে গেল, কিছুই করে নাই। সরকারের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ইডিসিএল, হ্যাঁ, সেখানে এনে কারে বসেছে দেখেন আমেরিকার থেকে, সে যে দিছে ইডিসিএল এর। বাংলাদেশের লোক আসিল না, নুরজাহান আবার নাকি সিলেক্ট করেছে ওরে, জানি না সত্য মিথ্যা, করারই কথা, কারণ মন্ত্রী তো সিলেক্ট করবে ফাইনালি। কিন্তু এর কে রিকমেন্ড করছিল? তার তো চেনার কথা না, নুরজাহান আবার তো চেনার কথা না, কে রিকমেন্ড করেছিল? তারপরে এই পদ্ধতিগুলো পার হয়েছে কেমনে সব বাইর করা হবে। কিন্তু হেলথ আমার জায়গা, মাইন্ড ইট, আমি বাইসা থাকলে আজ হোক কাল হোক এটা খুঁজে বের করবো। তারপরে ওই রিকমেন্ডেশন নিয়ে যে রিকমেন্ড করছিল তার ঢুকায় দেবো, রিকমেন্ডেশন একেবারে তেল ছাড়া। তো তাই বললাম যে বেশ সংস্কার করিয়া, এদের না কিছু কয়া দিতেও ইচ্ছা করে না, টাইম নষ্ট, শিখাইতে ইচ্ছা করে না। আর কয়েন না, এক উপদেশটা খুব বড় উপদেশটা আর কি, ও টাইম ম্যানেজ করতে পারেন। তো আমি বললাম যে আপনি তো টাইম ম্যানেজ করতে পারেন না, তো আপনি আইসেনহাওয়ার ম্যাট্রিক্স জানেন? তো কয় না জানি না। আমি বললাম শিখাইলাম, তো জানি না ওটা করছে কিনা। যাই হোক,
তো এই প্রসঙ্গে একটা গল্প বলি। এক মার্কেটিং এর লোক গেছে এক মুদিখানার দোকানে, তো যা জিজ্ঞেসে যে লাইফ বয় সাবান আছে, তো দোকানদার বলে নাই। তো লোকটা বাইরে গেছে, আবার মার্কেটিং এর লোক তো কুরকুরানি উঠিছে, ফিরে এসে শিখাইতে গেছে, আচ্ছা তোমার তো লাইফ বয় সাবান নাই, তিব্ব সাবান আছে? দোকানদার কয় আছে। লাক্স আছে সাবান? দোকানদার কয় আছে। তো ভাই তোমার কাছে যখন লাইফ বয় সাবান চাইলাম, তো তোমার কাছে নাই তো বলতে পারতো তো যে লাইফ বয় নাই, তিব্বত আছে, লাক্স আছে, তাহলে তো কাস্টমার ফিরে যায় না। তো দোকানদার শিখিছে প্রফেসর ইউনুসের মন্ত্রীদের মতো শিখিছে। প্রফেসর ইউনুসের মন্ত্রীরা যেমন আমার কাছে শিখে মার্কেটিং এর লোকের কাছে এমনি শিখেছে তার কাছে। তো তারপরে এরপরে আসছে আর এক লোক টয়লেট পেপার কিনতে, তো কয় ভাই টয়লেট পেপার আছে? তো কয় ভাই নাই, টয়লেট পেপার নাই, কিন্তু শিরিষ কাগজ আছে, চলবে? তো এই প্রফেসর ইউনুসের সরকার হয়েছে এরকমের দোকানদার। শিখাবেন তো আপনার শেখানো পানিতে যাবে। আমাদের রাষ্ট্রটা কি রাষ্ট্রপতি শাসিত হবে নাকি প্রাইম মিনিস্টার শাসিত হবে, এটা নিয়ে তারা সব রাজনৈতিক দল আর হাসিনার আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন মতো প্রাইম মিনিস্টার শাসিত পদ্ধতিতে গেল। আমি দেখাইছিলাম যে প্রাইম মিনিস্টার পদ্ধতি বানানো হয়েছিল সেই সব দেশের জন্য যাদের রাজা আছে কিংবা কিং আছে। এই যে এটা দেখে নিয়েন, আমি এপিসোডে বিষয়টা ব্যাখ্যা করছি, তো আরো কিছু বিস্তারিত করা যায় নাই, আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন। তারপরে নতুন আইডিয়া আসছে উচ্চকক্ষ। এই উচ্চকক্ষ মূলত ফেডারেল টাইপের দেশ, মানে অনেক প্রদেশ আছে, এরকম দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এর বাইরে যেগুলোতে আছে এই উচ্চকক্ষ, সেখানে হয় রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটছে, যেমন ইউকে, জাপান, অথবা সেই দেশ অঞ্চলগুলোর প্রতিনিধিত্ব রাখার জন্য উচ্চকক্ষ বানাইছে, পৌরসভার প্রতিনিধিত্ব রাখার জন্য, বিভিন্ন শহরের প্রতিনিধিত্ব রাখার, যেমন ফ্রান্স স্থানীয় কর্তৃপক্ষ, এখানে যেমন মেয়র, পৌরসভা, এদের দিয়ে নির্বাচিত প্রতিনিধি কিন্তু এর উচ্চকক্ষে থাকে। তো বাংলাদেশে উচ্চকক্ষ হবে কেমনে? উচ্চকক্ষ বলা আছে বানাবে সুশীল এলিট, বসাবে প্রফেসর, সাংবাদিক, তারপরে টকশো রত্নরা, এরা আইন বানাবে, মানে আমজনতার ভোটে আসা প্রতিনিধি থাকবে নিচে, জ্ঞানের জাহাজেরা থাকবে উপরে, এটাই নাকি গণতন্ত্র। এই উচ্চকক্ষের কোনো জবাব দিতে থাকবে না জনগণের কাছে, আর সব বিল আটকে দেবে এই উচ্চকক্ষ। দেখেন আপনি কি হয়, তার মানে জনপ্রতিনিধিদের উপরে আর একটা অনির্বাচিত ক্ষমতাকে বসাইতেছে। এমনিতে আমাদের সুপ্রিম পাওয়ারফুল জুডিশিয়ারি নিয়ে আমরা গ্যাঞ্জামে আছি, তার উপরে গোদের উপরে উচ্চকক্ষ বিস্ফোরা দিছে, এটা নাকি রাষ্ট্র বুঝে। প্রফেসর ইউনুস আলী রিয়াজরে এনে বসাইল সংস্কার কমিশনে, সে সংবিধান সংস্কার কমিশন করেছে, একটা বিশাল অশ্বডিম্ব প্রসব করেছে, সে ৭৪ জন নাগরিকের মতামত নিচ্ছে, বিশিষ্ট নাগরিক। কারা দেখেন? মতিউর রহমান, মাহফুজা নাম, আবার মাহফুজা নামের বউ আছে, মানে সব বাম, প্রথম আলো, ডেলি স্টার, সব এটা ঢুকেছে এর মধ্যে। অনেকের নাম আপনি জানেনই না, শুনেনি কখনো এর মধ্যে। এরা তালেহর হয়ে গেছে, এরা কোন অর্থে বাংলাদেশের নাগরিককে প্রতিনিধিত্ব করে? আলিরিয়া জবাব দিতে পারবে না। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবিধানের ক্রিটিকের একটা আলাদা চ্যাপ্টার আছে। আমার কথা বাদ দেন না, আমি তো মূর্খ, তো 2 টাকার ইউটিউবার, আমার কথা বাদ দেন। বাংলাদেশের সংবিধান নিয়ে সবচেয়ে ডিটেল মতামত আছে ফরদ মাজারের, কাজ আছে ওনার, বেসিক কাজ আছে, ওনার বই আছে সংবিধান ও গণতন্ত্র নামে। তো কেন তারে ডাকা হইল না? বাংলাদেশের সংবিধান নিয়ে যদি একজন পত্রিকার সম্পাদককে ডাকা হইতো, তাই তো মাহমুদ ভাইকে এর চাইতে যোগ্য কেউ নাই। গৌতম দাসকে ডাকা যাইতো, রাষ্ট্রচিন্তা সংবিধান নিয়ে সিরিয়াস অ্যাক্টিভিজম করছে, ওরা তো বাম। ওই অ্যাডভোকেট হাসনাত কায়েমকে ডাকা উচিত ছিল, মানে এতে তো আমি কোনোদিন আপত্তি করতাম না হাসনাত কায়েমকে ডাকলে। কোন ন্যাশনালিস্ট একাডেমিশিয়ান আছে, প্রফেসর দিলারা চৌধুরী আছে, প্রফেসর শহীদুজ্জামান আছে, কোন ন্যাশনালিস্ট রিটায়ার্ড আর্মি অফিসার আছে, যেমন হাসান নাসির, ব্রিগেডিয়ার হাসান নাসির, তারে তো রাখা যেত। ইকবাল করিম ভুইয়া, তাকেও রাখা যেত। কৃষক প্রতিনিধি আছে, শ্রমিকের প্রতিনিধি আছে, তাদের মতামত থাকতে পারে না সংবিধান নিয়ে? যদিও আমাদের কিছু পক্ষের লোক আছে, যেমন মুফতি শাখাত হোসেন রাজি আছে, শাহ আহমদুল্লাহ হুজুর আছে, যাই হোক, কিন্তু অন্য এই কোন ক্রাইটেরিয়াতে অন্যগুলোরে নেওয়া হয়েছে? আলিরিয়া যে মালগুলোরে কেন নিছে? ওদের বাপেরা সোনা খায় আর পরি লাগায়, তাই মাল হয়েছে এই মাল। সেজন্য কিসের জাতীয় ঐক্যমত? রাজনৈতিক দল আর সমাজ বিচ্ছিন্ন কিছু লোক হারমাদ নিয়ে জাতীয় ঐক্য, জাতি এত সোজা? হ্যাঁ, বললে আমরা মেনে নিব। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, যেহেতু আমাদের সাথে এই কমিশনের কোনো আলোচনা করে নাই, আমাদের হাত পা বাধা থাকবে না, আমরা মুক্ত থাকবো কোনো ধরনের কমিটমেন্ট থেকে। ডাস্টবিনে ফেলায় দেবো ঐক্যমত, একেবারে ঐক্যমত কমিশনের প্রস্তাব ডাস্টবিনে ফেলে দেবো। আবার দেখেন আর কিচ্ছা, হর্ষবর্ধন সিংলার বিস্ফোরক বক্তব্য। আগে শোনেন সে কি কইতেছে। Sort of hesitate to think of what would be the consequences of the wrong, let's say, dispensation coming to power in Bangladesh.
বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও সত্যিই আমি দ্বিধাগ্রস্ত। এটার একটা বাস্তবতার দিক আছে, নিরাপত্তার দিক আছে, যেটা এদেশের সব নাগরিকের জন্যই ভাববার বিষয়। এটা খুব সহজে বলাই যায় যে কেউই জিতে ক্ষমতায় আসুক, আমরা তাদের সঙ্গেই কাজ করব। কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। তখন তো আপনি বলতে পারবেন না, ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন, বেশ বেশ। যদিও আমি আগেই বলেছি, আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই, আর আমাদের নেইবারহুড ফার্স্ট নীতিরও মূল কথা সেটাই। কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমাদের নিরাপত্তার স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে। আর আমাদের ইমিডিয়েট নেবারহুডের কথা যদি বলি, যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে, সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মত, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। This is my own view. Please don't get me wrong. সে বলতেছে ভারতের সীমান্তবর্তী রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু থাকতে পারে না। চিন্তা করেন, তার মানে আমাদের কাছেও ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। ও মানবে, ওইটা মানবে না। নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় সিমটি কাটি। বলছে ভারতের স্বার্থবিরোধী কোনো শক্তিকে আগামী নির্বাচনে ক্ষমতা আসলে তারা বসে থাকবে না। প্রশ্ন হচ্ছে ভারত এখন কাদের ভারতের স্বার্থবিরোধী আর কাদের ভারতপন্থী হিসেবে বিবেচনা করছে, বুঝতেছেন? এবার আসেন বিএনপি নিয়ে আলোচনা করি। আমি কই নাই যে বিএনপি ভারতপন্থী, আসেন আমরা আলোচনা করি আর কি। তো এইটা শুনে বিএনপি আলাদা কইবে যে বাপ তুই সরিয়ে নিয়ে থাক, এপিসোড কর, রাজনীতি নিয়ে এপিসোড করলে তো ধরিস, ধর্মই তো আবু করে লাভ নাই, ধরাধরি শুরু হয়ে গেছে। যাই হোক, একটা রাজনৈতিক দল টিকে থাকবে নাকি থাকবে না সেটা নির্ভর করে কিসের উপরে? একটা জিনিসের উপরে। এটাকে ফরাসিতে বলে রেজো দাঁত, মানে হইতেছে অ্যাডভার্বটা হচ্ছে, রেজো মানে হচ্ছে কারণ, দ্যাট মানে হচ্ছে অ্যাডভার্বটা হচ্ছে টু বি, মানে ওই যে টু বি আর নট টু বি, দ্যাটস দ্য কোশ্চেন। অস্তিত্বের মৌলিক কারণ বা যৌক্তিকতা। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এইটা দিয়ে পরিচয় এবং বৈধতা তৈরি হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমাজকে বোঝাইতে হয় কেন সে আসবে। এই রেজো দ্যাট, এটা ছাড়া দল কেবল ভোট পাওয়ার যন্ত্র হয়ে যায়। সমাজ এবং জনগণ দলকে বৈধ মনে করে তখনই যখন তারা দেখতে পায় এই দলের অস্তিত্বের কারণ স্পষ্ট, কারণ কোনো মূল্যবোধ বা কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত। এই রেজো দ্যাট দলকে ক্ষমতার আকাঙ্ক্ষী না, এটা বানায় তোলে ভ্যালু বেসড অ্যাক্টর হিসেবে। 2 নম্বরে যে সমর্থন গঠন এবং ধরে রাখা, সাপোর্ট বিল্ড করা এবং কোহেশন। দলকে ঘিরে সমর্থকরা একত্রিত হয় এই রেজো দ্যাটের কারণে। যেমন একটা শ্রমিকের দল, এই রেজো দ্যাট হচ্ছে শ্রমিকের দল শ্রমিক অধিকারের পক্ষে দাঁড়ায়। একটা ইসলামপন্থী দল ইসলামের মূলনীতিতে রাষ্ট্র করতে চাইবে, তার পাশে দাঁড়ায়। এই রেজো দ্যাটটা স্পষ্ট না হইলে সমর্থকরা বিভ্রান্ত হয়ে যায়, ভেঙে পড়ে বা অন্য দলে চলে যায়। এই রেজো দ্যাটতে আভ্যন্তরীণ একতা এবং দীর্ঘমেয়াদী আনুগত্য গড়ে তোলে। নীতি এবং কর্মসূচি নির্ধারণও এই রেজো দ্যাটটা ভূমিকা রাখে। যেমন একটা সমাজতান্ত্রিক দলের রেজো দ্যাট হবে বৈষম্যহীন একটা সমাজ, রাষ্ট্র, তারপরে সমবন্টন সম্পদের, এই সমস্ত। এই রেজো দ্যাট ছাড়া দলের নীতিতে কোনো ধারাবাহিকতা থাকে না। এবং বিএনপির রেজো দ্যাট নাই জন্যেই তার দলের নীতিতে কোনো ধারাবাহিকতা নেই। সে একবার জামাতের সাথে ঐক্য করে, পরের বার জামাতকে আলবদর বলে, স্বাধীনতা বিরোধী বলে, পাকিস্তানপন্থী বলে। ভোটাররা ভোট দেয় কেন? কারণ তারা বিশ্বাস করে দল একটা নির্দিষ্ট রেজো দ্যাট বহন করতেছে যা তাদের জীবনকে প্রভাবিত করবে। এই রেজো দ্যাট যদি অস্পষ্ট হয় তখন দল আর অন্য দলের মধ্যে পার্থক্য বোঝা যায় না। সেজন্য বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য এখন বোঝা যায় না। রেজো দ্যাট দলকে স্বাতন্ত্র দেয় এবং ভোটের সময় জনগণের সামনে গ্রহণযোগ্যতা তৈরি করে। এবং নাই জন্যেই ভোট পাইতেছে না বিএনপি। দীর্ঘমেয়াদের টিকে থাকা ওইটার সাথে যুক্ত, ক্ষমতা আসবে যাবে, কিন্তু রেজো দ্যাট থাকলে দল বেঁচে থাকে। ব্যক্তিকেন্দ্রিক দল ভেঙে যায় এবং বিএনপি একটা ব্যক্তিকেন্দ্রিক দল হয়ে গেছে। নেতার ব্যক্তিত্বের বাইরে আর কোনো বিষয় নাই। আমরা এটা পরবর্তীতে আবার দেখব। তো বিএনপির রেজো দ্যাটটা নাই হয়ে গেছে। কেন এই দল মানুষ করবে? কোনো কারণ নাই। বাকশালের বিরুদ্ধে অ্যান্টি বাকশাল প্ল্যাটফর্ম হিসেবে বিএনপির উদ্ভব হয়েছিল। বিএনপির মূল ভোট ছিল মুসলিম লীগের ভোট, আর ব্রেইন ছিল চাইনিজ বামেরা। এই দুয়ের কম্বিনেশন, একটা অজেয় পার্টি হয়েছিল এই দুয়ের কম্বিনেশনে। চাইনিজ বাম আর মুসলিম লীগের কম্বিনেশন একটা দারুণ কেমিস্ট্রি, কিন্তু এটা অনেকে খেয়াল করে না। বামেরা চাইনিজ আর রাশিয়াপন্থীতে ভাগ হয়েছিল, কিন্তু ভাগ হয়েছিল কিভাবে পূর্ব পাকিস্তানে জানেন? মূলত ধর্মের ভিত্তিতে। চাইনিজ গ্রুপে ছিল মুসলমান কমিউনিস্টে, তারা মূলত কৃষক আন্দোলন থেকে উঠে আসা কর্মীরা। এরা সেই অর্থে ইসলাম বিদ্বেষী ছিল না, এরা ছিল অ্যান্টি ইন্ডিয়ান। এবং 1971-এ পাকিস্তানের পক্ষে ছিল এই চাইনিজ বামেরা।
এই কেমিস্ট্রিটা কেউ লক্ষ্য করে না। সেই জন্যই মুসলিম লীগ আর চাইনিজ বামের একটা চমৎকার ওয়ার্কিং একটা ঐক্য হয়েছিল। জিয়া বাধ্য হয়েছিল মুসলিম লীগের শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করতে। জিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তী প্রেসিডেন্ট আব্দুল সাত্তার বিশাল মুসলিম লীগার ছিল, পরে কৃষক প্রজাপতি করতো। 70-এর নির্বাচনে পাকিস্তানের চিফ ইলেকশন কমিশনার ছিল কিন্তু এই সাত্তার। 73 সাল পর্যন্ত কিন্তু সাত্তার পাকিস্তানেই ছিল। তার মেয়াদ শেষ হইলে, চাকরি বাকরি শেষ হইলে বাংলাদেশে রিটার্ন করে। আব্দুর রহমান বিশ্বাস মুসলিম লীগের নেতা ছিল, পাকিস্তানের 2 টার্মের এমপি ছিল। বিএনপি ছিল মুসলিম লীগ ঘরানার নেতাদের জন্য নতুন রাজনৈতিক আশ্রয়। পাকিস্তান আমলে যারা মুসলিম লীগ বা প্রশাসনিক কাঠামোতে ছিল তারা 71-এর পরে আওয়ামী লীগ আমলে জায়গা পায়নি, রাজনীতিতে স্পেস পায়নি। তাই জিয়া রহমানের বিএনপিতে তাদের রাজনৈতিক পুনর্বাসন ঘটছিল। আর এই বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করতে গেছে, পুরা ভোট ব্যাংক বিএনপি থেকে সরে গেছে। এখনো এটা বিশ্বাস করতে পারতেছে না বিএনপি। বিশ্বাস হবে যেদিন ভোটের রেজাল্ট বের হবে, সংসদ নির্বাচনে, ওই দিন বুঝবে। 1971 স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাজাকারের বয়ান, পাকিস্তান পন্থার বয়ান, এটা যদি বিএনপির বয়ান হয় তাহলে ওরে কেন ভোট দিবে? আওয়ামী লীগকে ভোট দিবে। মানে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগ যতদিন না ফিরে আসে ততদিন ভোটটা দিবে। তো আমার একটা মজার অভিজ্ঞতা বলি, রাজশাহী মেডিকেলের ছাত্র ইউনিয়নের বেশিরভাগ কর্মী নেতা আওয়ামী লীগ আমলে দেখে আওয়ামী লীগ করতেছে, মানে ওরা আসলে আওয়ামী লীগ। আমাদের টাইমে রাজশাহীতে তো আওয়ামী লীগ সকাল সন্ধ্যা মাইর খাইতো, তাই এইগুলো ছাত্র ইউনিয়ন করতো, মাইর খাওয়ার ভয় আর কি, যেন মাইর খাইতে না হয়। এখন যেমন জগন্নাথ হলে ছাত্র দল যেতে, তো ছাত্রলীগ ভোটে দাঁড়ায় লেগে জগন্নাথ হলে ছাত্র দল জিতবে? জিতবে না তো। তাইলে আগামী সংসদ নির্বাচনে কে জিতবে? আগামী সংসদ নির্বাচনে বিএনপির চান্স নাই। বিএনপি ভোট পাবে আওয়ামী লীগ যা পাইতো তার সাথে খুব হার্ডকোর ভোট, যেটা ম্যাক্সিমাম, আমার হিসাবে ম্যাক্সিমাম 15% হইতে পারে। তাহলে বাকি ভোট কি জামাত পেবে? আমার অনুমান জামাত এখনো ভারপ্রাপ্ত বিএনপি, মানে যতদিন বিএনপি একটা বিকল্প না দাঁড়াইতেছে ততদিন অ্যান্টিবাক্সাল ভোট জামাত পেবে ছাপ্পর ফেরা। তবে জামাত এখনো বিএনপির শূন্যস্থান পূরণ করার মতো যোগ্য হয় নাই। কেমনে যোগ্য হইতে পারে সে আলাপ আমি পরের এপিসোডে করব। যাই হোক, এই জন্যেই ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে, নামাইছে সবাই রে, জামাতের পাশে যেন কেউ না দাঁড়ায়। ইনকিলাব কোমর বেঁধে নামিছে, দেখেছেন না? আপনি দেখেন এই যে বাহাউদ্দিন, সালাউদ্দিন সাহেবের বগল দাবা হইয়া জামাতের বিরুদ্ধে কোমর বেঁধে লাগছে। সালাউদ্দিন সাহেব যেটি যায় সেটি বাহাউদ্দিনও যায়। সালাউদ্দিন বাহাউদ্দিন 2 ভাই একসাথে, কি মজা। তো বিএনপির বুদ্ধিজীবীরা যে আলবটর করে গলা ফাটায়, তো ইনকিলাবের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিনের বাপ মৌলানা মান্নান তো আলবটরের সাথে জড়িত ছিল। এর সাথে ধর্মমন্ত্রী ছিল এই মৌলানা মান্নান। ডাক্তার আলিম চৌধুরীর স্ত্রী সরাসরি মৌলানা মান্নানকে আলিম চৌধুরীর হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগ আনছে। এ দেখেন, জামাত হারাম হইলেও আল বদর নেতা মৌলানা মান্নান আরাম বিএনপির জন্য। হেফাজতের একাংশকে খেপায় তোলার চেষ্টা চলতেছে। এটা কথা বলি, হাসিনারও কম জননী উপাধি দিছিল হেফাজতের একাংশ, ওই নেতারা আছে টিকে নাই। রাজনীতি এভাবে হয় না। শেষ বিচারে বাংলাদেশের রাজনীতি হবে ইন্ডিয়া প্রশ্নে কোন রাজনৈতিক দল কি অবস্থান নিতেছে, ওইটা দিয়ে আলটিমেটলি ভোটের হিসাব হবে। কারে বগল দাবা করতে পারছেন এই দিয়া কিছুই হবে না। জনগণ কোন দলের চাকর বাকর না। ফাইনালি কেন আজকের তরুণ বিএনপি করবে না? 90 দশকের সবচেয়ে উজ্জ্বল তরুণেরা ছাত্র দল করত, সে তরুণেরা এখন প্রৌঢ়, কিন্তু এখন ওরা কিন্তু আর বিএনপি করে না, সাপোর্টও করে না। আপনি দেখেন, হিসাব করে দেখেন, কারণ তারা যে সাপোর্ট করতো বিএনপিকে, সেই বিএনপি নাই। আজকে কোনো আধুনিক তরুণ বিএনপি করবে না, করতেছেও না। করতেছে কারা? করতেছে যারা, আমি আর বললাম না, কিছু আনকালচার্ড লোকজন বিএনপি করতেছে এখন, আনকালচার্ড এবং বুদ্ধিহীন। আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে সে কি ভাষায় আক্রমণ করে ওটা দেখলেই বুঝবেন ওদের সাংস্কৃতিক মানটা কি, রুচি কি। আপনারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখছেন না ছাত্রদল আসলে কি রাজনীতি করে? দেখেন, মানে নেতার নামে জয়ধ্বনি। দেখেছেন, এটা কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ তরুণী দেবে? সে তো রাজনীতি করতে আসবে, নেতা নেত্রীর চাকর হইতে তো আসবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, মজার জিনিস, ছাত্রলীগের স্লোগান শোনান। গণতন্ত্রের কোন মানুষ কন্যা আছে? সেই নেতে চুমুর চুমুর রাব উঠেছে আম্বেদকরের চারিদিকে, রুমে রুমে। এবার ছাত্র দলেরটা শোনান, এইটা সাহেব। দেখেছেন, সেম টু সেম। এই যে প্রশাসন কাজ করতেছে না, কারণ আগের সবকিছু ঠিক রাখায় তারা সবাই আগামী সরকার আসার ধান্দায় আছে। হ্যাঁ,
1991-এও পুরা প্রশাসন আর্মি পুলিশ আওয়ামী লীগের পক্ষে ছিল। ওই একই ঘটনা এবারও ঘটবে। আর এক কাজ তারেক রহমান করতেছে, প্রফেসর ইউনূসের ক্যাবিনেটের লোকজন বিশেষ সহকারীদের কাউরে কাউরে বলতেছে আপনারে আমরা চাই পরের সরকারে। আর কই যায় তারা, জমে ক্ষীর হয়ে গেছে। এমনকি প্রফেসর ইউনূসকে বলছে আপনি স্যার থাকবেন, আপনি থাকছেন স্যার আমাদের পরের সরকারে, মানে ইন্ডিকেশন দিছে আপনি প্রেসিডেন্ট হবেন। এটা কি তারেক রহমান বলতে পারে কাউকে? বলাটা কি নৈতিক? এটা তো অচেতনে বায়াস হয়ে যাবে। ইলেকশনের পরে যেই সরকারি ক্ষমতায় আসুক, নৈতিকভাবে প্রফেসর ইউনূসের সরকারের কারোই পরের সরকারে থাকা উচিত না। প্রফেসর ইউনূস সহ যারাই যাবে সেই সরকারে তারা জনগণের বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে। তাই সাবধান, প্রফেসর ইউনূস সহ কেউ ওই রাস্তায় হাঁটবেন না। আমি আবার প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দিলে বাকশালীরা খুব উৎফুল্ল হয়। হ্যাঁ, আমি তো কারোর চাকর বাকর না, নিজের বিবেক বন্ধ করে এখানে তো সাপোর্ট করে যাব না কাউরে। নিকা তো বসি নাই কারোর সাথে, তাই না? নিকা বসলেও তো তালাক দেওয়া যায়। আমার কমিটমেন্ট শুধু দেশের জনগণের কাছে। আমার লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। আমাদের দায়িত্ব আজ নতুনভাবে শুরু করা, রাষ্ট্রকে পুনর্গঠন করা, জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরায় আনা। কমিশনের কাগজ না, জনগণের ভোটে, জনগণের কণ্ঠে, জনগণের জীবনে টের পাওয়া যাবে এমন পরিবর্তনই টেকসই হবে। এটাই বাংলাদেশের লড়াই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লড়াই। যারা জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে চায় তাদের প্রস্তাব ডাস্টবিনেই ফেলে দেওয়া হবে। আমাদের দেশের হাল, আমাদের প্রশ্ন, আমাদের সংগ্রাম, আমাদের ঐক্যই দেশকে পথ দেখাবে। এই পথ কঠিন কিন্তু অসম্ভব না। আগামী প্রজন্মের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে আজই শপথ নিতে হবে, বাংলাদেশকে আর কেউ ছন্নছাড়া করতে পারবে না, পথ হারাইতে পারবে না। আমরা দেশকে তার নিজের পথে, জনগণের পথে, বিপ্লবের পথে নিয়ে যাব। এই শপথই আমাদের। শুনছিলেন আমাদের আলোচনা এবং বুঝতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এ পর্যন্তই যত কিছু সংস্কার করার চেষ্টা করেছেন তার কিন্তু অর্ধেক করতে পারেনি, এবং তিনি যা বলছেন তা কার্যক্রমে কতটুকু করতে পেরেছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা এটা বুঝতে পেরেছেন যে এই সরকার দ্বারা দেশের কোনো সংস্কার করা কতটুকু সম্ভব হবে। ইতিমধ্যে আপনারা এটাও বুঝতে পেরেছেন এখন বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের যে প্রশাসন এবং বাংলাদেশের বর্তমান যে নিয়মনীতি আইনকানুন রয়েছে এগুলো কী গতিতে চলছে। অবশ্যই আপনারা জানেন এগুলো অনেক ধীরগতিতে চলছে। বিশেষ করে এখন পুলিশকে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা এবং ক্ষমতাশীল ব্যক্তিরা তারা নিজেদের মতো করে কাজ করছে, এবং সেই জায়গাগুলোতে যে কাজগুলো করার দরকার ছিল পুলিশের, সেই কাজগুলো পুলিশের করছে না। অর্থাৎ আপনার পাশের বাসায় যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, যে সমস্যা প্রশাসনকে দিয়ে সমাধান করানো দরকার, সেই জায়গায় প্রশাসন তো আসেইনি, বরং যদি এখন আসার কথা থাকে তাহলে 3 দিন পরে আসবে। এই যে একটি অবস্থা, এটি কিন্তু মারাত্মক ধরনের একটি দেশের জন্য ক্ষতিকর। অতএব অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও দেশে সরকার নেই এমনটা কিন্তু মনে করছে বড় বড় সন্ত্রাসীরা এবং ক্ষমতাশীলরা। তারা নিজেদের মতো করে রাষ্ট্রকে এবং নিজেদের মতো করে তাদের নিজেদের এলাকা পরিচালনা করছে, এবং তার মন চাই কিন্তু তিনি যে শাসন এলাকায় তিনি করছেন। অর্থাৎ এটি যে কেন জানি একটি সমাজতন্ত্র হয়ে যাচ্ছে। আমি মনে করি এই যে বাংলাদেশের এখন বর্তমান সরকার রয়েছে ডক্টর ইউনূসকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আসলে সম্ভব নয়। যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে ডক্টর ইউনূসকে পরিবর্তন করা দরকার। কারণ একটি দলীয় সরকার ক্ষমতায় গেলে তখন তারা চিন্তা করবে পরবর্তীতে যে আমাদের ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের জন্য কিছু করা দরকার। আর ডক্টর ইউনূস মূলত তিনি ব্যক্তি হিসাবে মানুষকে কিছু দিতে চায় এবং তিনি করতে চায়, তবে করতে চাওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি করতে পারছেন না। কারণ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা রয়েছেন এবং অনেকটা দিক বিবেচনা করে এবং সবার সাথে একমত হয়ে কোনো আইন করতে হয়, কোনো কাজ করতে হয়, সেই জায়গায় ডক্টর ইউনূস একটি মাত্র মানুষ বা একটি মাত্র কথার
অধিকারী, তিনি কিন্তু তার কথা বলার পরেও তিনি কার্যক্রম করতে পারেনি বা তার কথা বাস্তবায়ন করতে পারেনি। কারণ যেহেতু বাংলাদেশের প্রশাসন একদিকে, সেনাবাহিনী একদিকে এবং বাংলাদেশের যে বর্তমান জনগণ তারা একদিকে এবং বাংলাদেশের বিভিন্ন দল, ক্ষমতাশীল দলগুলা তারা একদিকে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, তারা বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন। এজন্য তারা যে কোনো কাজ হাতে নেয় সেগুলো ঘুরতে ঘুরতে কিন্তু চলে যায়, বর্তমান কাজ কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এবং সবচেয়ে আরেকটা বড় সমস্যা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু রাষ্ট্র সংস্কারে বাধা দিচ্ছেন এবং প্রশাসন তারা তাদের নিজের মতো কাজ করছে এবং কাজে অবহেলা করছে। এজন্যই কিন্তু রাষ্ট্র নতুন করে মেরামত করা, সংস্কার করা এটি সম্ভব নয়, বরং দলীয় সরকার যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো কোনো একটি পরিবর্তন হতে পারে। তবে ডক্টর ইউনূস তার জায়গা থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন, সফল হচ্ছেন না। এটি শুধু ডক্টর ইউনূসের ব্যর্থতা না, বরং বাংলাদেশের জনগণের এবং যত রাজনৈতিক দল রয়েছে এবং উপদেষ্টা যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এটা নিজেদের হেলায় অর্থাৎ নিজেদের কর্তব্য মনে করছে না, তাই এই কাজগুলো বাস্তবায়ন হচ্ছে না। আমি